অপরাহ্ন। আমি অর্চিতা শীল। আজ বিভিন্ন রিজিওনাল সেন্টার কলকাতা থেকে বিপিএসসি 134 ইউনিট 11 অ্যান্ড 13 নিয়ে এবং 13 নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমে ইউনিট 11 নিয়ে আলোচনা শুরু করছি, যেটা টপিক নেম হচ্ছে বা টপিকের নাম হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্ব ব্যবস্থা। নতুন বিশ্ব ব্যবস্থায় দেখা যায় যে একটি গ্লোবালাইজেশন বিশ্ব ব্যবস্থায় বিশ্বায়ন। নতুন বিশ্ব ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্কিত হলেও রাজনীতি, ধর্ম, সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞান সমস্ত এই বিষয়গুলো কিন্তু এর সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক অলোক কুমার ঘোষ একটি কথা বলেছেন। কি বলেছেন? বলেছেন যে বিশ্বায়ন বদলে দিয়েছে গণতন্ত্র, জাতীয়তা বা ন্যাশনালিজমের যে ধারণা, ফ্রিডম বা স্বাধীনতার ধারণা এবং দেশপ্রেমের ধারণা। তাই পৃথিবীকে এখন মনে হয় যে একটা বিশ্বগ্রাম বা দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ। আমাদের সামাজিক, রাষ্ট্রিক সমস্ত যে সম্পর্ক বা ডাইনামিক রিলেশন ইত্যাদি তৈরি হচ্ছে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়নের ফলে, ইন্টারনেট বা ওয়েবসাইটের মাধ্যমে। তাই কয়েকজন লেখক বিশ্বায়নকে আন্তর্জাতিকরণ বা ইন্টারন্যাশনালিজম বলে বর্ণনা করেছেন। যারা লিবারেল থিঙ্কার বা উদারবাদীরা, তারা বিশ্বায়নকে উদারবাদের সময়েও ধ্রুবনায়ন বা ইউনিভার্সালাইজেশন কথাটি সেই অর্থেও ব্যবহার করেছে। আবার কিছু কিছু লেখক মনে করেছেন যে বিশ্বায়ন হলো পাশ্চাত্যকরণ বা আধুনিকীকরণের সাপোর্টার বা সমর্থক। তাই বিশ্বায়নকে অনেকে ডিটেরিয়রাইজেশন কথাটি বলে উল্লেখ করে থাকে। তাই বিশ্বায়নকে অনেকে পৃথিবীব্যাপী বলা যায় যে যোগাযোগ বা কমিউনিকেশন সিস্টেম, বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ইকোনমি সিস্টেম, বিশ্ববাজারে প্রোডাক্টিভ মার্কেট প্রোডাক্টিভ সিস্টেম বা বিশ্ববাজারে বাজার উৎপাদন ব্যবস্থা এবং হচ্ছে অর্থের চলাচল, মুভমেন্ট অফ বলা যেতে পারে যে বলতে পারো যে মানিটারি ম্যাটার্স, তথ্য এবং প্রযুক্তির আদান প্রদান, অর্থাৎ বলা যায় যে ইনফরমেশন কমিউনিকেশনের ব্যাপক উন্নতি এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করে থাকে। তাই বিংশ শতকের 1960-এর দশক থেকে মনে করা হয় যে বিশ্বায়নের জয় যাত্রা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে বলতে দীপক নায়ার বলেছেন যে বিশ্বায়ন হচ্ছে এমনই একটি প্রক্রিয়া বা এমন একটি প্রসেস যার সঙ্গে জড়িয়ে রয়েছে ক্রমবর্ধমান অর্থাৎ ইনক্রিজড একটা অর্থনৈতিক ফ্রি এনভায়রনমেন্ট বা অর্থনৈতিক মুক্ত পরিবেশ। বিশ্ব অর্থনীতির অঙ্গীভূত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলির মধ্যে অর্থনৈতিক স্বাধীনতার অগ্রগতি অর্থাৎ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স সেটা একটা প্রায়োরিটি রোল নিয়ে থাকে এবং দেশগুলির মধ্যে সবসময় একটা ইকোনমিক ইউনিফিকেশন বা অর্থনৈতিক সংহতি এবং কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনের কথা বলা হয়ে থাকে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী, বিশিষ্ট সোশ্যালিস্ট থিঙ্কার অমিয় কুমার বাগচিও তিনি খুব ভালোভাবে বিশ্বায়নকে বা গ্লোবালাইজেশনকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে বলেছেন বিশ্বায়ন হলো একটি বলা যেতে পারে যে বলা যায় যে এটা একটা হচ্ছে জগৎমুখী প্রক্রিয়া, খুব মেটেরিয়ালিস্টিক একটা প্রসেস বলে এটাকে আমরা উল্লেখ করতে পারি। বিশ্বায়নের সঙ্গে আমাদের জীবনের অনেকগুলো অংশ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, অর্থাৎ দেশের অর্থনীতি, ইকোনমিক পলিসি, বাণিজ্য বিজনেস, শিল্প ইন্ডাস্ট্রি, যোগাযোগ কমিউনিকেশন, পরিবহন হচ্ছে কমিউনিকেশন, আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট, রাজনীতি, পলিটিক্স সবকিছু, সাংস্কৃতিক কালচারাল সমস্ত আসপেক্ট গুলো ভীষণভাবে পার্ট অ্যান্ড পার্সেল ভাবে ভীষণভাবে জড়িত রয়েছে। তার মতে বিশ্বায়ন কতগুলো বলা যায় যে ইট ইজ এ কম্বিনেশন অফ সাম ইকোনমিক প্রিন্সিপলস, অর্থাৎ কতগুলি আর্থিক নীতির সমাহার হিসেবে আমরা বিশ্বায়নকে উল্লেখ করতে পারি। আসলে বিশ্বায়ন এই যে প্রসেস বা প্রক্রিয়াটি হলো বিশ্ব পুঁজিবাদ বা ওয়ার্ল্ড ক্যাপিটালিজমকে আরো বেশি কিন্তু ব্রডার সেন্সে ইউজ করা বা ব্যবহার করা। সুতরাং এরপরে আমরা যদি বিশ্বায়নের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লোবালাইজেশনের কথা বলে থাকি, তাহলে এই প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক জেমস রোস্টু তিনি কিভাবে বিশ্বায়নকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন
বা কিভাবে বিশ্বায়নের ক্যারেক্টারাইজেশন করেছে। প্রথমত বলেছেন এটা হচ্ছে একটা দক্ষতার বিপ্লব, দ্বিতীয়ত হচ্ছে তথ্য প্রযুক্তির বিপ্লব, তৃতীয়ত হচ্ছে যোগাযোগের বিপ্লব, চতুর্থত হচ্ছে বলা যায় সম্পর্কের দিক দিয়ে বা রিলেশনগত দিক দিয়ে হচ্ছে এটা একটা বিপ্লব, পঞ্চমত হচ্ছে সংগঠনগত একটা কানেকশন বা বলা যায় বিস্ফোরণ বলতে পারা যায়, 6 নম্বর হচ্ছে মোবিলিটির দিক দিয়ে সচেতনতার দিক দিয়ে বিপ্লব, সপ্তমত হচ্ছে বহু ধরনের কর্তৃত্বের উদ্ভব, অষ্টমত হচ্ছে বহু স্তর বিশিষ্ট প্রশাসন এবং 9 নম্বর হচ্ছে কর্তৃত্বের সংকট হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। এছাড়া দশমত যাকে আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার দ্বিবিভাজন। এরপরে আমরা যদি একটু এগুলোকে অ্যাব্রাপ্টলি ভাবে আলোচনা করি বা একটু বিস্তারিত ভাবে আলোচনা করি, প্রথমেই আসে যে কথাটি সেটা হচ্ছে দক্ষতার বিপ্লব হচ্ছে একটা একমুখী বিপ্লব। দক্ষতা বিপ্লবের উৎসই হচ্ছে বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স গুড রয়েছে বা ইলেকট্রিক্যাল প্রযুক্তি রয়েছে, টেকনোলজি রয়েছে, তার মাধ্যমে নিশ্চয়ই আজকে দূরত্বটা অনেক বেশি সংকুচিত হচ্ছে। অর্থাৎ আজকে যে ধরুন ইলেকট্রনিক সিস্টেমের এত উন্নতি, যার ফলে আজকে কিন্তু সময় এবং দূরত্ব অনেক কমে যাচ্ছে। এছাড়াও জ্ঞানের অভাবনীয় ভীষণ প্রসার ঘটেছে, যার উপর ভিত্তি করে নানাভাবে টার্সিয়ারি সেক্টর বা টার্সিয়ারি সেক্টর রিলেটেড যে ইকোনমি, সেটাকেও ঠিকমতো ফ্লারিশ করা যাচ্ছে বা বিকশিত করা যাচ্ছে। সুতরাং এই দক্ষতার বিপ্লব মানুষকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল, একটা শক্তিশালী এবং পাওয়ারফুল শুধু তাই না, আধিপত্যশালীও করে তুলছে। তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজির দিক দিয়ে আজকের দিনে আমরা বাস করছি ডিজিটাইজেশনের যুগে, অর্থাৎ সবকিছু ইনফরমেশন টেকনোলজির র্যাপিড ডেভেলপমেন্ট হয়ে গেছে। সুতরাং তথ্য প্রযুক্তির নব নব উন্নতি জ্ঞান এবং আমাদের দক্ষতার প্রসারকে দক্ষতাকে এফিসিয়েন্সিকে অনেক বেশি বৃদ্ধি আনতে করেছে। কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বড় র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে বা বিপ্লব ঘটে গেছে বা রিভল্ট হয়ে গেছে। যোগাযোগের বিপ্লব কি করেছে, মানুষের মানুষের মধ্যে যে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব এবং সময়, সময় যে একটা ক্রুশিয়াল ফ্যাক্টর এবং সময় নষ্ট করা উচিত নয়, এই সময়ের ব্যবধানকে অনেকখানি হ্রাস করে দিয়েছে বা ডিক্রিজ করেছে, রিডিউস করেছে। গ্রামের সঙ্গে শহরের জনগণের, আরবান এরিয়ার সঙ্গে রুরাল এরিয়ার যে ব্যবধান ছিল, জনগণের মধ্যে যে ব্যবধান ছিল, সেই ব্যবধানও কিন্তু ক্রমশ ডিক্রিজ হচ্ছে বা কমে যাচ্ছে। সুতরাং হিউম্যান রিলেশনের ক্ষেত্রেও নানা ধরনের র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে বা বিপ্লব এসেছে। এরপরে আসছে সম্পর্কগত বিপ্লব বা রিলেশনাল রিভল্ট। বিশ্বব্যাপী দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল মুভমেন্ট অর্থাৎ পরিবেশগত আন্দোলন, ফেমিনিস্ট মুভমেন্ট, নারীবাদী আন্দোলন, যুব আন্দোলন, ইউথ মুভমেন্ট, উপজাতীয় আন্দোলন, ট্রাইবাল মুভমেন্ট ইত্যাদির জন্য ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে প্রযুক্তির সম্প্রসারণ ঘটেছে এবং মুভমেন্টের ক্ষেত্রেও প্রসারণ, মুভমেন্ট আন্দোলনেরও কিন্তু বিশাল প্রসার ঘটে গেছে, যার ফলে আজকে দূরদেশের মানুষও কিন্তু এই সমস্ত বিপ্লবগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে কনসাস বা ওয়াকিবহাল হয়ে উঠছে। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে বহু অতিজাতীয় এবং আন্তর্জাতিক সংগঠনেরও কিন্তু উদ্ভব ঘটেছে। অতিজাতীয় মানে অর্থাৎ ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট ঘটেছে। শুধু তাই নয়, ডেভেলপমেন্ট তো ঘটেইছে, অরিজিনেট হয়েছে, ডেভেলপ ঘটেছে এবং সেটা স্প্রেড আপ করছে। জাতীয় স্তরে এবং আঞ্চলিক স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেল এবং বলা যেতে পারে রিজিওনাল লেভেলেও নতুন নতুন অর্গানাইজেশন বা সংগঠন গড়ে উঠেছে। এইসব পরিবর্তনের ফলে বিশ্বে কিন্তু একটা মোবিলিটির দিক দিয়েও একটা রিভল্ট বা বিপ্লব এসেছে বলে মনে করা হয়। সুতরাং বিশ্বায়নের সঙ্গে সঙ্গে তথ্য এবং প্রযুক্তির চলাচল, মূলধন এবং শ্রমের চলাচল, চিন্তা ভাবনার চলাচল দেশের অঞ্চলের সীমানা ছাড়িয়ে দিয়ে সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড আপ করছে বা প্রসারিত হচ্ছে। সুতরাং এই ধরনের যে বিপ্লব, তাকে আমরা সচলতার বিপ্লব বলে উল্লেখ করতে পারি বা মেনশন করতে পারি। বহু আন্দোলনের প্রসারের হাত ধরে ধরে বহু ধরনের অথরিটি বা কর্তৃত্বের উদ্ভব হয়েছে। বিশ্বায়নের ফলে বহু স্তর বিশিষ্ট ধরনের প্রশাসন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও সেখানে অনেক ধরনের হায়ারার্কি অর্থাৎ উচ্চ থেকে নিচ এই ধরনের বিষয় গড়ে উঠছে বা সেগুলোর উদ্ভব হয়েছে।
সেই প্রসঙ্গে বলতে গিয়ে জেমস রাশনে বলেছেন যে সুতরাং সমস্ত বিশ্বে যখন কর্তৃত্বের বা অথরিটির এত ক্লাসিফিকেশন ঘটে যাচ্ছে বা শ্রেণী বিন্যাস ঘটে যাচ্ছে, সুতরাং সমস্ত বিশ্বে কর্তৃত্বের যে ডেফিনেশন সেটারও চেঞ্জ ঘটে গেছে। ঐতিহাসিক কারণে বা হিস্টোরিক্যাল আসপেক্ট দিয়ে যদি বিচার করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সেখানে আজকের দিনে শুধুমাত্র রেসপেক্ট না দেখিয়ে, আনুগত্য প্রদর্শন না করে কর্তৃপক্ষের কাজকে, কর্তৃপক্ষের প্রতি কিছু রেসপেক্ট দেখানো হবে, কিন্তু সেটা অন্ধভাবে নয়, ব্লাইন্ডলি ভাবে নয়। অর্থাৎ সেখানে আনুগত্য প্রদর্শন না করে কর্তৃপক্ষের কাজকে ইউ হ্যাভ টু জাস্টিফাই ফার্স্ট, অর্থাৎ তাকে বিচার করে আনুগত্য প্রদর্শনে তবে তাকে রেসপেক্ট করা যাবে কিনা সেটা ভাবা হবে। অর্থাৎ আনুগত্য প্রদর্শনের প্রবণতাকে সেইভাবে সেই ধরনের মানসিকতা কিন্তু দিন দিন বাড়ছে। এছাড়াও দেখা যায় যে আগে যে যখন অ্যারিস্টটল শুরু করেছিলেন তখন ছিলেন সিটি স্টেটের কথা, অর্থাৎ নগর রাষ্ট্রের কথা। সুতরাং স্টেট সেন্ট্রিক যে ধারণা, অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি বাস্তববাদী তত্ত্ব বা বলা যায় রিয়ালিস্টিক থিওরি, যে স্টেট সেন্ট্রিক বা স্টেট সর্বেসর্বা, রাষ্ট্রই হচ্ছে সর্বেসর্বার কথা বলতো, সেই রাষ্ট্রকেন্দ্রিক বিশ্বের পাশাপাশি আজকে কিন্তু বহু কেন্দ্রিক অর্থাৎ মাল্টিপোলারিজম বা মাল্টিপোলার একটা ওয়ার্ল্ড সিস্টেম ডেভেলপমেন্টের কথা ভাবা হচ্ছে। সুতরাং সেই পার্সপেক্টিভে কিন্তু আজকের দিনে বিশ্ব বলা যায় যে পুরো সমাজ বা গ্লোবাল সিভিল সোসাইটি ডেভেলপ করছে। জাতীয় যে অর্থনীতি রয়েছে, ন্যাশনাল যে ইকোনমি রয়েছে প্রত্যেক রাষ্ট্রে, তারও কিন্তু আজকের দিনে সেখানেও সেটা আন্তর্জাতিকতাকরণ ঘটে যাচ্ছে, ইন্টারন্যাশনালাইজেশন ঘটে যাচ্ছে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে সেখানে সুযোগের অভ্যন্তরে যে রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ, বিচ্ছিন্নতাবাদ বলা হচ্ছে, আইসোলেট হয়ে যাওয়ার যে মানসিকতা, টেরোরিজম, উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু উল্টো দিকে ড্রব্যাক ফ্যাক্টর হিসেবে কিন্তু ডেভেলপ করছে বা সেটা গড়ে উঠছে। বহুমুখী সংস্কৃতি অর্থাৎ মাল্টিকালচারালিজমের প্রসারণ ঘটছে, বিশ্বায়নের প্রভাবে আমূল পরিবর্তন কিছু ঘটে যাচ্ছে, এবং যেখানে অবিচ্ছিন্নতা অর্থাৎ একদিকে যেমন আমূল পরিবর্তন বা র্যাডিক্যাল চেঞ্জের কথা ভাবা হচ্ছে, তেমনি অবিচ্ছিন্নতা অর্থাৎ সেটাকে যাতে কন্টিনিউটিকে বজায় রাখা যায় সেই ব্যাপারটাকে উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গ্লোবালাইজেশন, অর্থাৎ বিশ্বায়নের শ্রেণী বিভাগের কথা বলা হয়েছে। প্রথম দিকে আমরা ইকোনমিক আসপেক্ট দিয়ে বা অর্থনৈতিক দিক দিয়ে বিচার করার চেষ্টা করব, অর্থাৎ অর্থনৈতিক বৈশিষ্ট্য। অর্থনৈতিক বিশ্বায়নের প্রভাবে বিশ্বের বহু দেশে ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটেছে বা স্প্রেড আউট ঘটেছে। আজকের দিনে যদি পরিসংখ্যান দিকে গত দিক দিয়ে বিচার করা যায়, তাহলে সত্যি বলতে পাওয়া যায় সারা পৃথিবীতে বেশিরভাগ দেশই হচ্ছে ধনতান্ত্রিক দেশ বা ক্যাপিটালিস্ট কান্ট্রি। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস এবং অর্থনৈতিক আদান প্রদান, ইকোনমিক এক্সচেঞ্জ, এই কনসেপ্টটাও ডেভেলপ করেছে। মূলধনের চলাচল বেড়েছে, অর্থাৎ যে আমাদের অর্থ রয়েছে তার মোবিলিটিটাও অনেকখানি বৃদ্ধি পেয়েছে। মুদ্রা বিনিময় হারের ক্ষেত্রে অনেক বেশি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি এসেছে, অর্থাৎ কোনোটা হার্ড কারেন্সি কোনোটা সফট কারেন্সি হলেও সেখানে অনেক বেশি দেয়ার, এখন নাও দেয়ার ভেরি মাচ ফ্লেক্সিবল ইন ক্যারেক্টার। বিশ্বব্যাপী লেবার মার্কেট সেটারও মোবিলিটি বেড়েছে, অর্থাৎ বিশ্বব্যাপী শ্রম বাজারে সচলতা বেড়েছে। এছাড়াও বলা হচ্ছে জ্ঞান ভিত্তিক সেবামূলক কাজে বিশ্বব্যাপী সেবামূলক কাজ অর্থাৎ টার্সিয়ারি সেক্টরকে ভালোভাবে ডেভেলপ করার দিকে নজর দেওয়া হয়েছে। আঞ্চলিক অর্থনৈতিক সংস্থাগুলোর কথাও খুব বেশি করে ভাবা হচ্ছে। এরপরে আমরা যেটা বলবো বিশ্বায়নের কিছু পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা রাজনৈতিক বৈশিষ্ট্য। জাতীয় রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা অর্থাৎ প্রত্যেক নেশন স্টেটে যে বলা হয় যে সার্বভৌমত্ব বা তার সভারেনিটি তার ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বিবেচিত হয়, সেই জাতীয় রাষ্ট্রের কিন্তু সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই ডিক্রিজ হয়েছে বা কমে গেছে। বিভিন্ন যে বিশ্বজনীন ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত অর্গানাইজেশন গুলো রয়েছে, বিভিন্ন রিজিওনাল অর্গানাইজেশন, আঞ্চলিক সংগঠন রয়েছে, বিভিন্ন বেসরকারি আন্তর্জাতিক সংস্থা রয়েছে, গভর্নমেন্টাল নয়, নন গভর্নমেন্টাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন,
বিশ্বব্যাপী প্রসারিত বিভিন্ন ধরনের যে সোশ্যাল মুভমেন্ট বা সামাজিক আন্দোলন, নাগরিক সমাজ বা পৌর সমাজ, আন্তর্জাতিক রাজনীতি, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং আন্তর্জাতিক সম্পর্কের যে ধারণা সেটাকে কিন্তু বিশ্বায়ন প্রভাবিত করে থাকে। এছাড়াও বিভিন্ন জাতীয় রাষ্ট্র, প্রত্যেক নেশন স্টেটের কি রয়েছে, নিজস্ব নীতি রয়েছে। সুতরাং জাতীয় রাষ্ট্রের নীতি এবং তার যে ফরেন পলিসি রয়েছে, অর্থাৎ পররাষ্ট্র নীতি রয়েছে, তার উপরেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের যথেষ্ট ভূমিকা রয়েছে। যেমন বলা যেতে পারে বহুজাতিক কর্পোরেশন, অর্থাৎ এমএনসিস এর কথাও বলতে পারি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কমিউনিকেশন, যোগাযোগ, আদান প্রদান, এক্সচেঞ্জ অনেক বেড়ে গেছে, অর্থাৎ এক্সচেঞ্জ ভ্যালুও বেড়েছে। আন্তর্জাতিক নির্ভরশীলতা বেড়েছে, ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্সি সেটাও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বায়ন আন্তর্জাতিক সহযোগিতার নীতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোঅপারেশন করার যে পলিসি সেটা নিয়েছে। সহাবস্থান কোএক্সিস্টেন্স পলিসি বিরাজ করছে বা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যুদ্ধের বদলে বরং শান্তিপূর্ণ একটা অবস্থান রাখার কথাও সেখানে বলা হয়েছে, যেটা সমাজের সর্বস্তরে বা স্ট্র্যাটিফাইড ভাবে যদি সমাজকে লক্ষ্য করি, অল দ্য স্টেজেস, অর্থাৎ প্রত্যেকটা স্তরে কিন্তু কি হচ্ছে যে বলা যেতে পারে যে শান্তি রক্ষার জন্য চেষ্টা করা হচ্ছে। টুডে বলা যায় ভার্চুয়াল কমিউনিকেশন, অর্থাৎ সো স্ট্রং, অর্থাৎ আজকের দিনে এই ভার্চুয়াল যোগাযোগ ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে পড়েছে। তখন কি হচ্ছে, কেন সম্ভব হচ্ছে, সেটা খুব র্যাপিডলি ঘটেছে, খুব দ্রুত হারে ঘটেছে, এবং সেটা হয়েছে কিন্তু একমাত্র টেকনোলজিক্যাল কারণে বা কৌশলগত কারণে, এবং সেক্ষেত্রে প্রযুক্তিগত কারণে। যেমন আমরা আমাদের নিজেদের জীবনেই অনেক কিছু দেখতে পাই। যেমন আজকে কনসেপ্ট এসে গেছে হোয়াটসঅ্যাপ, যেখানে এছাড়াও অনেক খবর আমরা পাই লিঙ্কডইন, যেখানে কিন্তু যারা ছেলেপুলেরা রয়েছে, নিউ জেনারেশন রয়েছে, তারা তাদের বায়োডাটা তাতে সেখানে আপলোড করে, যাতে সেখান থেকে ভালো চাকরি পাওয়া যায়। ফেসবুক ইত্যাদি কথা আমরা বলতে পারি। সুতরাং এই ধরনের সংগঠনগুলো দেখলে বলা যায় যে একটা খুব বড় রোল বা গ্রেটার রোল প্লে করে থাকে এনি কান্ট্রিতে, এবং দেখা যায় যে সঙ্গে সঙ্গে এর মাধ্যমে তারা কিন্তু বলা যেতে পারে গ্লোবাল বা রাজনৈতিক বিশ্বব্যাপী রাজনৈতিক যে এজেন্ডা সেইগুলোকে নিয়েও কথা বলে, মাথামাতি করে, এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ হচ্ছে আমাদের এই সামাজিক যে মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়াও কিন্তু হ্যাজ বিকাম দা একটা স্ট্রং টুল বা একটা শক্তিশালী যন্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। কিসের জন্য? মানুষের মতামত তৈরি করার ক্ষেত্রে এবং মানুষকে সোশ্যালাইজেশন অর্থাৎ সমাজমুখী করে তুলতে। এর সঙ্গে সঙ্গে আমরা আরো কয়েকটি কথা বলতে পারি, যেমন গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ আজকে সারা বিশ্ব গাছ কেটে ফেলা হচ্ছে, তার ফলে কিন্তু সারা বিশ্বে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, এই ব্যাপারটা দেখা যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন ঘটে যাচ্ছে। নিউক্লিয়ার প্রলিফারেশন নিরোধ, অর্থাৎ বলা হচ্ছে যে নিউক্লিয়ার নিয়ে নানা রকম বলা যায় যে আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, সেটা নিয়ে কাজ যথেষ্ট এগিয়ে যাচ্ছে। টেরোরিজম, উগ্রপন্থা, ডিজিজ এক্সেট্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে স্টেট কিন্তু আর পেরিয়ে উঠছে না, দ্য স্টেট ক্যানট রিসলভ ইট, এবং সেই ক্ষেত্রে তখন থেকে হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে দিস হ্যাজ ক্রিয়েটেড এ ড্রাইভ ফর ট্রান্সন্যাশনাল, অর্থাৎ অতি রাষ্ট্রীয় একটা সিটিজেনশিপ গড়ে তোলার কথা বলা হচ্ছে, এবং সেটাকে আমরা অন্য নামে অভিহিত করতে পারি, যেটা হচ্ছে বিশ্ব নাগরিকত্ব, এইভাবে অভিহিত করা হচ্ছে। নাও তা সুতরাং মডার্ন গভর্নমেন্ট, আধুনিক যে গভর্নমেন্ট বা সরকার রয়েছে, তার মধ্যে যেগুলো বলা যেতে পারে যে ইমপ্রুভ করা হচ্ছে বেশি করে, একটা হচ্ছে গভর্নমেন্টাল অ্যাকশন, অর্থাৎ হচ্ছে সরকারি ক্রিয়া প্রতিক্রিয়া ও প্রক্রিয়া, এবং তার মধ্যে শুধুমাত্র যে দল সরকার গঠন করেছে তা নয়, সেখানে সেখানে অন্যান্য দল বলো, গোষ্ঠী বলো, তাদের তো যুক্ত করা হচ্ছে, সঙ্গে সঙ্গে নানা ধরনের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ এনজিও গুলোকে যুক্ত করা হচ্ছে, গ্লোবাল সিভিল সোসাইটি, বিশ্বব্যাপী পারিবারিক একটা সমাজ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে ইত্যাদি কথা বলা হচ্ছে। এখন হচ্ছে সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে আমরা যেটা বলি,
সেখানে হচ্ছে তথ্য বা কালচারাল দিক দিয়ে যদি বলা যায়, আমরা রাজনৈতিক বললাম, অর্থনৈতিক বললাম, এবার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কথা যদি বলি, সেখানে হচ্ছে তথ্য এবং প্রযুক্তির অভাবনীয় উন্নতি হচ্ছে, যার ফলে বিশ্বে এক ধরনের সংস্কৃতির কিন্তু উদ্ভাবন ঘটছে। বিশ্বায়নের ফলে কালচারাল এক্সচেঞ্জ, এই পোর্শনটাও খুব বৃদ্ধি পেয়েছে। বিশ্বায়নে সেই জন্য মাল্টি কালচারালিজম আজকে একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, বা বহুমুখী সংস্কৃতির প্রসারণ ঘটছে বলে মনে করা হয়। এছাড়া সংস্কৃতির কি হয়ে যাচ্ছে, বাণিজ্যিকীকরণ ঘটছে, অর্থাৎ সংস্কৃতি কালচারকে বাণিজ্যিকরণ করা হচ্ছে, অর্থাৎ সেটা বিজনেস ওরিয়েন্টেড ভাবে মানে ভাবা হচ্ছে শুধু না, তাকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নতুন টেলিফোন, টেলি ইলেকট্রনিক সংস্থা, অর্থাৎ নানা ধরনের ইলেকট্রনিক সংস্থা তৈরি করার কথা বলা হচ্ছে। অন্যান্য চিন্তা ভাবনা আদান প্রদানের সঙ্গে ওপেন মার্কেট ইকোনমি বা বাজার মুক্ত বাজারের কথা বলা হচ্ছে। এছাড়াও বলা হচ্ছে যে যুক্তিবাদী জ্ঞান, অর্থাৎ সমস্ত কিছু মানুষ জাস্টিফাই করবে, অর্থাৎ যুক্তিবাদী জ্ঞান এবং গবেষণার বিকাশের কথা সেখানে ভাবা হচ্ছে। নানা রকম নতুন নতুন রিসার্চ ওয়ার্ক, এটা কিন্তু বিশ্বায়ন বলছে। শিক্ষা প্রযুক্তিগত বলা যায়, প্রশিক্ষণ, টেকনিক্যাল আপলিফমেন্টের জন্য নানা ধরনের ট্রেনিং নেওয়া, এবং ব্যবসা পরিচালন সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রেও নানা ধরনের র্যাডিক্যাল চেঞ্জ বা বহু পরিবর্তন এসেছে। এছাড়াও বলা যেতে পারে যে বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞান, অর্থাৎ প্রযুক্তি, টেকনোলজি এবং সংস্কৃতিরও কি হচ্ছে, আদান প্রদান ঘটছে। প্রযুক্তিগত অগ্রগতি সামাজিক প্রক্রিয়াটিকে বা সোশ্যাল প্রসেসটিকে দেখা যাচ্ছে তাদের জাতীয় এবং ধারণাগত যে ধারণা আছে তার থেকে কি করে দিচ্ছে, বাইরে ঠেলে দিচ্ছে। অর্থাৎ কথাটার মানে কি, পারস্পরিক যে নির্ভরশীলতা, একে অপরকে ডিপেন্ড করার মানসিকতা, ইউনিফিকেশন, একীকরণ করা এবং তথ্যের ধারণা, এটা একটা নতুন বৈশ্বিক একটা বলা যায় সংস্কৃতির কথা বলে থাকে। এমনকি সেটা হচ্ছে ভোগবাদের সংস্কৃতির পক্ষে জাতীয় সংস্কৃতিকে অতিক্রম করার প্রক্রিয়াকে তীব্র করছে। অর্থাৎ ভোগবাদের সংস্কৃতি থাকবে, কিন্তু তার থেকে বড় হবে ন্যাশনাল কি হচ্ছে, তোমার সংস্কৃতি বা কালচারকে বেশি গুরুত্ব বা ইম্পর্টেন্স দিতে হবে। আধুনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগে অন্যান্য যে দ্রুততার মাধ্যম হচ্ছে, তা হলো সেটাই হচ্ছে এই কালচারাল আপলিফমেন্ট বা সাংস্কৃতিক বিষয়ের কথা বলা যেতে পারে। এটি হচ্ছে আজকের দিনে সত্যি কথা বলতে গেলে আজকে আমরা মিডিয়াকে প্রচুর ব্যবহার করি, সুতরাং এটাকে বলা হয় এটি মিডিয়া সাম্রাজ্যবাদের এরা বা যুগ বলে বিবেচিত করা হচ্ছে। ডিজিটাল স্পেসের কি হচ্ছে, ঠিক মতো বিস্ফোরণ যাতে ঘটে, অর্থাৎ বলা যায় স্পেসের বিস্ফোরণ এবং সম্প্রসারণ। এছাড়া সাইবার স্পেসে বিশ্বের অস্তিত্বের জন্য অন্যান্য সমস্ত বিশ্বস্থানকে হ্রাস করেছে। আজকে সাইবার স্পেস মানে কি, সেখানে হচ্ছে একটা ইন্টারঅ্যাকশন, মিথস্ক্রিয়া, কথোপকথন, কনভার্সন, অনুসন্ধান, কোয়ারি তৈরি এবং ধারণা ভাগ করে নেওয়ার জন্য একটা কমন প্ল্যাটফর্ম, যেটাকে সাইবার স্পেস বলা হয়, যেখানে ভৌগোলিক সীমাকে অতিক্রম করা হয়েছে বলে মনে করা হবে। এবার বলা যেতে পারে সাংস্কৃতিক মাত্রার বৈচিত্র্যের কারণে নতুন নতুন বিষয় উঠে আসছে, নতুন নতুন থিসিস উদ্ভাবিত হয়েছে। যেমন যেটা হচ্ছে ম্যাকডোনালাইজেশন কারণে আজকে দেখা যাচ্ছে এই ধরনের বহু জাতীয় কর্পোরেশন বা অতি জাতীয় কর্পোরেশনের প্রতিষ্ঠার কারণে সংস্কৃতির বিশ্বব্যাপী একটা কি হচ্ছে, তোমার একতাবদ্ধকরণ বা ইউনিফিকেশনের যে ব্যাপারটা, সেটাও কিন্তু আস্তে আস্তে আবির্ভূত হচ্ছে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভূ রাজনৈতিক বিশ্বায়ন, বা যেটাকে বলা হয়ে থাকে জিওগ্রাফিক্যাল গ্লোবালাইজেশন। এখানে বলা হচ্ছে বিশ্বায়নে ভূরাষ্ট্রিক যে মাত্রা বা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় ভূগোল বা জাতি রাষ্ট্রের স্থানিক বোঝাপড়ার ধারণাতে কিছুটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। গল্পটা তাহলে বলা যায় আফটার দ্য এন্ড অফ কোল্ড ওয়ার, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সমাপ্তি এবং ভূ অর্থনৈতিক প্রশ্ন ও ইস্যুগুলির দ্বারা প্রভাবিত হয়ে একটা নতুন ভূ রাজনৈতিক প্রদেশের উত্থানের অনুমতি দিয়েছে। এমনকি বলা যায় যে একটি বিশ্ব যেখানে অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে বলা যায় যে বিভিন্ন ধরনের বিশ্বায়ন এবং বাণিজ্য, বিনিয়োগ, পণ্য এবং চিত্রের বৈষয়িক প্রবাহ রাষ্ট্র সার্বভৌমত্ব বলা যায় যে পুনর্নির্মাণ করেছে।
বিশ্বায়নের সম্পূর্ণ প্রক্রিয়াটি যদি দেখা যায় তাহলে দেখা যায় যে এটা প্রোডাকশন অর্থাৎ উৎপাদন ব্যবস্থা, তার সঙ্গে শুধু তা নয় ডিস্ট্রিবিউশন, ভোগ এবং ভোগকে কেন্দ্র করে মানে বন্টন এবং তারপর ভোগকে কেন্দ্র করে আবর্তিত হয়ে থাকে, যেখানে উৎপাদন বা প্রোডাকশন হচ্ছে মূল এবং বলা যায় মূল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এবং এটিকে সীমানা ছাড়াই কি হচ্ছে এবং এটিকে সীমানা ছাড়াই লুব্রিকেট করার জন্য কাজ করে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে এডওয়ার্ড লুটুয়া তিনিও একটা কথা বলেছিলেন, আমরা এমন একটা বিশ্বের কথা বলছি বা বিশ্বের পূর্বাভাস দিচ্ছি যেখানে আঞ্চলিক সত্তা হিসেবে অর্থাৎ রিজিওনাল সেন্টার হিসেবে সত্তা হিসেবে বলা যায় রাষ্ট্রগুলি একে অপরের সঙ্গে কিন্তু কম্পিট করে যাচ্ছে বা প্রতিদ্বন্দ্বিতা করছে। নতুন বিশ্বের আরো ভূ অর্থনৈতিক বা ভূ সাংস্কৃতিক মুখগুলির সঙ্গে নতুন পরিচয় ঘটছে বলা যায় যে নেটওয়ার্কগুলির ভূগোলের মাধ্যমে। তাই বলা হয় যে জিও পলিটিক্স বা ভূ রাজনীতি শুধুমাত্র রাষ্ট্রগুলির একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা গাণিতিক সংখ্যা বা যারা শুধু নিজেদের সীমানা বাড়তে দিয়েছে অর্থাৎ সীমানা বাড়াতে এবং রক্ষার্থে ব্যর্থ নিয়েছে, বরং তারা কতখানি রাজনৈতিকভাবে স্প্রেড আপ করেছে বা প্রসারিত করতে পারে বা হতে পারে এই তিনটে বিষয়ের উপরে গুরুত্ব দান করেছে। তাই জিওপলিটিক্স বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক গোষ্ঠীকে নিয়ে কথা বলে যারা সারা বিশ্বময় নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করে। শুধু তাই নয়, নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করে তাই নয়, বিশ্ব জুড়ে একটা কমিউনিকেশন অফ দ্য ওয়ার্ল্ড এই বিষয়টির উপরেও গুরুত্ব দিয়ে থাকে। এরপর বলা হচ্ছে যে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি আজকে কি হয়েছে, দুখানে ভাগ হয়ে গেছে, কারণ আজ কোনো একটি দেশই বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার মতো অতটা পাওয়ারফুল নয় বা শক্তিশালী নয় বলে বিবেচনা করা হয়ে থাকে। শক্তির উৎস হিসেবে তথ্য বিপ্লবের অর্থাৎ ইনফরমেশনের ক্ষেত্রে যে রিভলভের সূচনা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেখা গেছে, সেক্ষেত্রে দেখা গেছে যে যে মুক্ত বিশ্বের ধারণা ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন ওপেন মার্কেট ইকোনমির কথা বলছি, তেমনি আমরা ওপেন ওয়ার্ল্ড এর কথা বলেছি। তাই বিশ্বায়ন ও ভূ রাজনৈতিক প্রকৃতিকে রূপান্তরিত করেছে যাকে বিশ্বায়ন ভূ রাজনৈতিক প্রকৃতিকে রূপান্তরিত করেছে যাকে তাকে মেটা ভূগোল বলে উল্লেখ করা হচ্ছে। তাহলে মেটা ভূগোল মানে কি? এই মেটা ভূগোল হলো রাষ্ট্রের ক্ষমতা এবং সার্বভৌমত্বকে অনেকখানি দমিয়ে দেওয়া, যার ফলে কোনো রাষ্ট্রই আজ আর ওয়ার্ল্ড লিডার হতে পারে না। তাই অনেকে বলেছেন যে গ্লোবালাইজেশন অ্যাজ এ জিওগ্রাফিক্যাল এন্ড গেম হিসেবে উল্লেখ করতে পারে। তাই জাতি রাষ্ট্রের মধ্যে একটি একাধিক এজেন্ট লক্ষ্য এবং কাঠামোর উপস্থিতি যে রয়েছে বা প্রেজেন্স রয়েছে, সাথে ভূ রাজনীতির ধারণা এগুলোকে সম্পূর্ণভাবে যুক্ত করে দিতে হবে। সুতরাং ভূগোল এই সীমাহীন পৃথিবীতে তাহলে এইভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু ভূগোল বা জিওগ্রাফি বর্তমানে এই পৃথিবী সীমাহীন পৃথিবীতে অনেকটাই আননেসেসারি হয়ে গেছে বা অপ্রয়োজনীয় হয়ে উঠেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিবেশগত বিশ্বায়ন। এই বিশ্বায়ন সাধারণত বলা হচ্ছে যে বস্তুবিদ্যার উপরে বিশ্বায়নের প্রভাব অনুমান করা হয়েছে এবং সেক্ষেত্রে হচ্ছে কোনো সন্দেহ নেই যে বিশ্বায়নের প্রক্রিয়া কি হচ্ছে বলা যায় যে বলতে পারা যায় যে পরিবেশ গতিকে অনেকখানি নষ্ট করে দিয়েছে। গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা, হিমবাহের গলন, ওজন হ্রাস, সুনামি ইত্যাদি রাষ্ট্রের নিজস্ব রাষ্ট্র তো নিজে কিছু করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রকে অন্যের উপর নির্ভর করতে হয়। বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশের মাধ্যমে প্রকৃতিকে কি করে নেওয়া, জয় করা, মানুষের উচ্চ আকাঙ্ক্ষাকে সভ্যতার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া, এই সমস্ত মধ্যে উচ্চ ঝুঁকি নিয়ে খেলা হয়েছে। যদিও সমসাময়িক পরিবেশগত অপব্যবহারের লাভের জন্য সম্পদের সর্বোচ্চ ব্যবহার অর্থাৎ তার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের মাধ্যমে মানব জাতির কল্যাণ সাধন করার কথা বলা হচ্ছে,
এবং সেটা করতে গিয়ে ন্যাচারাল যে বাউন্ডারি রয়েছে, প্রকৃতির যে সীমা রয়েছে, সেটা মাঝে মাঝে ইন্টারাপ্টেড হচ্ছে বা লঙ্ঘন হচ্ছে। সম্পদ দখলের জন্য রাষ্ট্রগুলির মধ্যে সাধারণত ভীষণ হাইপার মানে খুব বেশি প্রতিযোগিতা দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু পরবর্তীকালে পরিবেশের ক্ষেত্রে অনেক কিন্তু কি দেখা যাচ্ছে, ঘাটতি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, বিশ্বব্যাপী অতিরিক্ত কি হচ্ছে, ব্যবহার এবং অতিরিক্ত জনসংখ্যা বলা যেতে পারে যে বাস্তুশাস্ত্রকে ভারসাম্যহীন করে তুলছে। সুতরাং প্রাকৃতিক সম্পদ যেমন বলা যায়, জলের কথা বলা যায়, বন, ফসল ইত্যাদির কথা বলা যায়, ইত্যাদি কারণে যদি সত্যি সব দেশের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা না থাকে, তাহলে দেখা যায় ঘাটতির কারণে অদূর ভবিষ্যতে দেখা গেছে যে যুদ্ধ সংঘটিত হলে তাতে কিন্তু আর অবাক হওয়ার কিছু নেই। এছাড়াও দেখা যায় বিশ্বায়ন ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণের মধ্যেও ক্রমশ ব্যবধান বা তফাৎটাকে বাড়িয়ে দিচ্ছে। বিংশ শতাব্দীর শুরুর সাথে সাথে তীব্র বৈষয়িক পরিবেশগত সমস্যা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, যার সুদূর প্রসারী সত্যি একটা কি রয়েছে, ফল বা রেজাল্ট রয়েছে। এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য জাতি রাষ্ট্রের ভূমিকা কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়াও গ্রিন পিস, বিভিন্ন ধরনের অরাষ্ট্রীয় নন স্টেট অ্যাক্টররা যারা রয়েছে, তারা পরিবেশবাদী চ্যালেঞ্জ মুখর মোকাবিলায় সাধারণত সংশোধনমূলক বলা যেতে পারে ব্যবস্থা গ্রহণ করেছে। উদাহরণ হিসেবে বৈষয়িক পরিবেশগত উদ্বেগ জনসাধারণকে বার্ষিক একটা ঘটনার কথা বলা যেতে পারে, 8 আওয়ার পালন করতে বাধ্য করে। অর্থাৎ এই ধরনের একটা ব্যবসা তৈরি করা হয়েছে এবং বলা যায় যে এই ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতি বছর মার্চ মাসের শেষের দিকে রাত্রি 8:30 থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা কি হচ্ছে যেন অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে বৈদ্যুতিক আলো বন্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। এইভাবে গ্রহকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে যেটা আমরা আসি সেটা হচ্ছে বিশ্বায়ন এবং রাষ্ট্রীয় সার্বভৌমিকতা। অর্থাৎ বলা যায় বিশ্বায়ন বিভিন্ন দিক থেকে জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে কিন্তু অনেকখানি ন্যারো সেন্সে ব্যবহার করার চেষ্টা করছে। অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে কি করে দাও, ন্যারো সেন্সে মানে সংকুচিত করার কথা বলা হচ্ছে। জাতীয় সার্বভৌম রাষ্ট্র, এই কথাও মনে রাখা প্রয়োজন যে এখনো কিন্তু রয়েছে। সার্বভৌমিকতার ভূখণ্ডগত এই যে ডিভিশন বা বিভাজনকে কেন্দ্র করে বিভিন্ন ধারণা প্রচলিত আছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাবলী রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে অনেকখানি কি করে থাকে, কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। বিশ্বে প্রচার মাধ্যম, প্রোপাগান্ডা এবং তথ্য প্রযুক্তির অভাবনীয় প্রসারের ফলে বিশ্বের জনগণের মধ্যে এখন একটা কানেকশন ভালো মতো গড়ে উঠেছে। শুধু তাই নয়, নিজ নিজ দেশের জনগণকে তারা সর্বদা কন্ট্রোল করতে পারছে না এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় আনুগত্যের পাশাপাশি অতি জাতীয় আনুগত্য অর্থাৎ ট্রান্সন্যাশনাল যে রেসপেক্ট, সেটা ক্রমশ বিস্তার লাভ করছে। বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা বা যে প্রোডাকশন সিস্টেম রয়েছে, তার যে বলা যেতে পারে ধারা গড়ে উঠেছে, তার জন্য দেখা যাচ্ছে যে নেশন স্টেটে জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাটা অনেকখানি কিছুটা ডিক্রিজড অর্থাৎ কিছুটা সংকুচিত হয়েছে এবং নিয়ন্ত্রিত হচ্ছে। ইট ইজ টোটালি কন্ট্রোল। বর্তমানে বিশ্বব্যাপী প্রশাসন পরিচালনার ক্ষেত্রে নতুন নতুন ধারণা গড়ে উঠেছে এবং সেক্ষেত্রে দেখা গেছে যেমন একটা কথা আমরা বলতেই পারি, সুপ্রা স্টেট গ্লোবাল গভর্নেন্স, অর্থাৎ কথাটি অতি জাতীয় বিশ্বজনীন পরিচালনা ব্যবস্থা, যেটা জাতীয় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নিয়ন্ত্রণ করেছে। বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF বা বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO, অন্যান্য অনেক বিশ্ব সংস্থা বিশ্বের বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরিচালনা করেছে। সুতরাং দেখা যায় একে সাবস্টেট গ্লোবাল কি বলা যেতে পারে, গভর্নেন্স বলে উল্লেখ করা যেতে পারে। বর্তমানে সব রাষ্ট্রই এক বা একাধিক আঞ্চলিক সংস্থার মধ্যে
বলা যেতে পারে সদস্য, তারা এক বা একাধিক আঞ্চলিক যে রিজিওনাল সেন্টারগুলো রয়েছে বা অর্গানাইজেশনগুলো রয়েছে তার সমর্থক হিসেবে আমরা থাকবো, তার সংস্থার সদস্য হিসেবে আমরা বলতে পারি। ওইসব সংস্থার নিয়ম বিধি এবং কাজকর্ম জাতীয়, ন্যাশনাল, সার্বভৌম, ইন্টারন্যাশনাল এবং বলা যায় ক্ষমতার উপরে অনেক সময় সেই কন্ট্রোল চাপিয়ে দেওয়া হয়েছে। বিশ্বায়নের যুগে বহুজাতিক কর্পোরেশনের কাছাকাছি দেখা যাচ্ছে যে কাজকর্মগুলো ক্রমশ প্রসারিত হচ্ছে। ওইসব কাজকর্মগুলো বলা যায় যে অতিথি রাষ্ট্রের যে বাণিজ্যিক নীতি রয়েছে, গভর্নমেন্টাল পলিসি রয়েছে, আর্থিক শ্রমনীতি, লেবার পলিসি রয়েছে, অন্যান্য নীতির কার্যকলাপকে ক্রমশ কি করছে, প্রভাবিত করছে। সুতরাং জাতীয় রাষ্ট্রগুলোর ক্ষমতাও কি হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে বিশ্বায়নের ফলে এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক রেজিমের উদ্ভব হয়েছে। যেমন একটা হচ্ছে সিকিউরিটি রেজিম, নিরাপত্তা রেজিম, দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টাল রেজিম বা পরিবেশগত রেজিম, দ্বিতীয় হচ্ছে ইকোনমিক্যাল রেজিম বা অর্থনৈতিক রেজিম। এইসব রেজিমের নিয়মবিধি জাতীয় সার্বভৌমত্বের যে ধারণা রয়েছে তাকে ন্যাশনাল বলা যায় সার্বভৌমত্ব মানে হচ্ছে সভারেনিটির যে ধারণাটা আছে সেটাকে অনেক বেশি লিমিটেড করে দিচ্ছে। এছাড়াও আমরা তো ফেমিনিজমের কথা বলি, নারীবাদের কথা বলি, নারীর অধিকার রক্ষা, প্রোটেক্ট দ্য রাইটস অফ দ্য ওমেন, নাগরিক সমাজের অধিকার রক্ষা কমিটি বিষয়টিও সামাজিক ইত্যাদি নিয়ে সামাজিক আন্দোলন বা সোশ্যাল মুভমেন্ট আরো প্রসারিত হয়েছে। ফলে জাতীয় রাষ্ট্রের ধারণাটা সেটাও কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে। এবং শুধু তাই নয়, জোসেফ স্টিগলিটজ বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি বলেছিলেন যে বিশ্ব ব্যাংক, বিশ্ব অর্থ ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা এইগুলোর কথা বলা যায় যে তারা এমন সব রুলস রেগুলেশন দিচ্ছে যার ফলে কেবল ধনী শিল্পোন্নত দেশগুলির স্বার্থ রক্ষিত হবে। অর্থাৎ বলা যেতে পারে যে যারা রিচার তারা আরো রিচার হবে, যারা ইন্ডাস্ট্রি ক্লাস আছে তারা ইন্ডাস্ট্রিয়াল ক্লাস রয়েছে তারা আরো বেশি মুনাফা লুটবে এবং এইভাবে তারা দেশগুলির স্বার্থ রক্ষা করবে। তাই তিনি বলেছিলেন যে জোসেফ স্টিগলিটজ বলেছিলেন যে এই দৃষ্টিভঙ্গিটার কিন্তু চেঞ্জ প্রয়োজন আছে। তাহলে কি হলো, ধনী ধনী হয়ে গেল, দরিদ্র দরিদ্রই রইল। তাহলে দরিদ্র জনগণের দাবি বলো বা এনভায়রনমেন্ট বা পরিবেশগত যে পিউরিটি, শুদ্ধতা রক্ষার প্রয়োজনীয়তা, এগুলোকে উপেক্ষা করলে চলবে না। তাই তিনি মানবিক মূল্যবোধের সমৃদ্ধ বিশ্বায়নের ধারণাকে সবসময় কি করেছেন, সমর্থন করেছেন। মানবিক মূল্যবোধ মানে হিউম্যান একটা ভ্যালুস, নৈতিক মূল্য, এই ব্যাপারগুলোর উপরে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। এবং সেই কারণে বলা যায় যে গ্লোবালাইজেশন উইথ দ্য হিউম্যান ফেস, এই কথাটা তিনি বলেছেন, কথাটা অনেক দামি। মানে অর্থাৎ বিশ্বায়ন হচ্ছে মানুষের যে আমাদের মুখাকৃতি তার উপর দিয়ে সেটা রিফ্লেক্টেড হয়ে থাকে। এবং সেটাকে বলতে গিয়ে বলেছেন যে প্রসঙ্গে বলতে গিয়ে আরেকজনের কথা দিয়ে আমরা শেষ করি, সেটা হচ্ছে অধ্যাপক জগদীশ ভগবতী বলেছেন যে বিশ্বায়নের গতি প্রতিরোধ করা যাবে না, কখনোই তাকে রেজিস্ট করা যাবে না। কুফল থাকলে সেগুলোকে রেকটিফাই করতে হবে, কুফল দূর করতে হবে এবং তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই সমস্ত ব্যবস্থা উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, অর্থাৎ আমাদের সেগুলোকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে তোমার এটাই হচ্ছে ইউনিট 11। এটা হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন। এরপরে আমরা যেটা পড়বো, আরেকটা টপিক আজকে আমরা পড়ছি, সেটা হচ্ছে ইউনিট 13 বা 13তম টপিক, যেটাতে আমরা কতগুলো ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক অর্থনৈতিক অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানের কথা বলবো। তাতে কি বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর ইতিহাসে দুটো বিশ্বযুদ্ধ ঘটে গেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং সেখানে দেখা গেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এটা কিন্তু বুঝতে পেরেছিল
অর্থাৎ তাদের সেটা উপলব্ধি হয়েছিল যে যুদ্ধ শেষে দুটো কি হয়েছে তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল। কি মনে করেছিল ইউএসএ? প্রথমত বলেছিল যে আগের মতো এই যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সেটা কিন্তু কখনোই রাখা যাবে না। আর এই যে ইউরোপিয়ানদের ইংল্যান্ডের ব্রিটিশদের পাউন্ড আর স্টার্লিং ইউরোপিয়ান বা যে সমস্ত মুদ্রা রয়েছে ইউরো, এদের জমানাও কিন্তু আসলে পাউন্ড স্টার্লিং বলো, এদের জমানাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। 1944 সালে ব্রেটন উড যে সিস্টেম রয়েছে সেই ব্রেটন উড সিস্টেমে ঠিক হয়ে গিয়েছিল যে যুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন ধারণা বা কনসেপ্টের আগমন ঘটবে। কেন বলা হলো? বলা হলো এই কারণে যে অন্য যে আদার কান্ট্রিজ গুলো রয়েছে, অন্য যে দেশগুলো রয়েছে, বিশেষভাবে যে দেশগুলো যেমন আমাদের মতো দেশ যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের অনেক দেশ স্বাধীনতা অর্জন করেছে, বিশেষভাবে যে দেশগুলো আজকে একটা যেমন ভারতবর্ষ প্রায় 200 বছর আমরা ইংরেজদের অধীনে ছিলাম, তারপর তো আমরা মুক্ত হয়ে স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে মুক্ত হয়ে আমরা আজকে একটা ইন্ডিপেন্ডেন্ট শুধু কান্ট্রি নয়, আজকে আমাদের বিশাল গর্বের বিষয়। আজকে পড়াতে গিয়ে আমরা বলছি গতকাল যেখানে চন্দ্রযান আমাদের কিন্তু কি হচ্ছে চাঁদে মাটিতে কি সাউথ পোলের দিক দিয়ে অর্থাৎ দক্ষিণ মেরুর দিক দিয়ে কি রেখেছে নিজের জায়গায়, প্রথম দেশ হিসেবে ভারতবর্ষ নিজে যানকে মহাকাশ যানকে পাঠাতে সক্ষম হয়েছে। এটা বিশাল বড় কথা। অন্য দেশগুলি বিশেষভাবে সেই জন্য যে দেশগুলো ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত হবে সেই দেশগুলোর কিন্তু প্রথম দিকে কি হচ্ছে তাদের তো কোনো কনস্ট্রাকশন রিকনস্ট্রাক্ট তাকে করতে হতো, সুতরাং তারা একটা কিন্তু কি হচ্ছে আর্থিক সংকটের মুখোমুখি হবে। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে চড়ি ঘোরানোর উদ্দেশ্যে সেই সময় আমেরিকা একটা সম্মেলনের আয়োজন করেছিল এবং এই সম্মেলনে সেখানে কিন্তু আন্তর্জাতিক অর্থ সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল একটা মনিটারি অর্গানাইজেশন, ইকোনমিক অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক গড়ে তোলার কথা বলা হয়েছিল। তাই 1945 সালের 27 ডিসেম্বর দেখা যায় যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আসল নাম ছিল এবং সেই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার পর দেখা যায় যে একটা ব্যাংক কনসেপ্ট ডেভেলপ করে বা ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় এবং এর একটা আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর আসল যে নামটা ছিল সেটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আইবিআরডি, এই কথাটা বলা হয়ে থাকে। পরবর্তীকালে একে আমরা বিশ্ব ব্যাংক হিসেবে চিনে থাকি। আন্তর্জাতিক অর্থ সংস্থারও যদি সূত্রপাত দেখা যায়, সূত্রে বলা যায় যে উন্নয়ন সংঘে অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির সদস্য রাষ্ট্রগুলোকে বলা হয়েছিল দে আর দ্য অনলি মেম্বার্স অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ এরাই শুধু আইডিএ যারা মেম্বার হবে তারাই কেবল বিশ্ব ব্যাংকের সদস্য হতে পারে। তৃতীয় বিশ্বের প্রায় সব রাষ্ট্রই আস্তে আস্তে নিজেদের রিকনস্ট্রাক্ট করার জন্য তারা কিন্তু বিশ্ব ব্যাংকের মেম্বার হয়ে যায় বা মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে আমরা তাদের পেয়ে থাকি। বিশ্ব ব্যাংকের অধিকর্তাদের মধ্যে যদি গঠন কাঠামোটা যদি দেখতে হয়, খুব ছোটভাবে আমি বলে দিচ্ছি ওয়ার্ল্ড ব্যাংকের কথা। বিশ্ব ব্যাংকের অধিকর্তাদের মধ্যে সাধারণত যিনি আছেন তিনি মধ্যে একজন থাকেন প্রেসিডেন্ট, একজন থাকেন ভাইস প্রেসিডেন্ট এবং আরেকজন থাকেন চেয়ারম্যান। এবং সেক্ষেত্রে দেখা যায় যে এছাড়াও কয়েকজন কি থাকেন বোর্ড অফ গভর্নর্স থাকেন এবং এক একটি বোর্ডের ক্ষমতায় আবার 20 জন এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে থাকে। বিশ্ব ব্যাংকের যদি সদর দপ্তর কোথায় জানা আছে কি? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে। এছাড়াও শাখা দপ্তর হিসেবে আমরা পেয়ে থাকি টোকিওতে, লন্ডনে, প্যারিসে, এইসব শহরে। সুতরাং বিশ্ব ব্যাংকের যদি শাখা দেখা যাক, কেন্দ্র দেখা যাক, সমস্ত কিছু কিন্তু সেইগুলো কিন্তু রয়েছে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে। এবং বিশ্ব ব্যাংকের পুঁজির উৎস হিসেবে সেখানে কি উল্লেখ করা যেতে পারে? মেম্বারসদের যে কন্ট্রিবিউশন, চাঁদা, সিকিউরিটি বিক্রি এবং ঋণ বাবদ যে সুদ, সেক্ষেত্রে সেগুলোর উল্লেখ করা হয়েছে। সুতরাং সব দিক দিয়ে বিচার করলে যদি বলা যায় কার্যত পুঁজি এবং প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দুদিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় বিশ্ব ব্যাংক এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা থেকে বেরিয়েছিল, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক অনেকটাই ডিপেন্ডেন্ট বা আজও নির্ভরশীল হয়ে থাকে।
তাই বিশ্ব ব্যাংকের যে কনস্টিটিউশন বা সনদ রয়েছে তাতে বলা হচ্ছে যে বিভিন্ন দেশকে উন্নয়নের জন্য টাকা ধার দেওয়াটাই হচ্ছে বিশ্ব ব্যাংকের বা ওয়ার্ল্ড ব্যাংকের প্রায়োরিটি ফাংশন বলে উল্লেখ করা হয়। বিশ্ব ব্যাংক যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল মনে রাখা প্রয়োজন যে সেই একই দিনে তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক অর্থ সংস্থা। বিশ্ব ব্যাংকের মতো সর্বোচ্চ কর্তৃত্ব বা অথরিটি হিসেবে বোর্ড অফ গভর্নর, সেখানে প্রত্যেক সদস্য রাষ্ট্রের একজন করে প্রতিনিধি থাকে। সেখানে বিশ্ব ব্যাংকের মতো আইএমএফ এতেও এর নিচে থাকে এক্সিকিউটিভ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টরকে নির্বাচিত করে থাকেন এরা। এদের সদর দপ্তর সেটাও কিন্তু ওয়াশিংটনে এবং স্বাভাবিক নিয়মে এই আন্তর্জাতিক মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ এরও ক্ষেত্রেও আমেরিকার প্রভাব ভীষণভাবে লক্ষিত হয়ে থাকে। এই আইএমএফ এর ঘোষিত যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই রকম যে বলা যেতে পারে যে ডলার ঋণ দিয়ে বাণিজ্যিক ঘাটতিতে বিপর্যস্ত যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের ফ্লোট করতে সাহায্য করে, হেল্প করে, তাদের ভেসে থাকতে সাহায্য করে, তাদের সার্ভাইভ করাতে সাহায্য করে। ব্রেটন উডস চুক্তি অনুযায়ী সদস্য দেশগুলো সাধারণত আন্তর্জাতিক অর্থ সংস্থা বা আইএমএফ থেকে প্রয়োজনে ঋণ নিয়ে তারা কি করে থাকে, তাদের মধ্যে যে বাণিজ্যিক ঘাটতি বা লেনদেনের ঘাটতি রয়েছে বা বিদেশি মুদ্রা বা ফরেন কারেন্সির যে মানে সংকট রয়েছে সেটাকে মিটিয়ে নিয়ে আর্থিক মন্দার হাত থেকে দেশকে কোনো রকম বাঁচানো, এইটাই করা কিন্তু আর্থিক মানে আইএমএফ এর কাছে অন্যান্য দেশের মানে যে দেশগুলো তাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে তাদের মূল লক্ষ্য হয়ে থাকে। আইএমএফ তহবিলে প্রত্যেক সদস্যকে তাই দেশকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ অর্থাৎ কোটা বলা হয় সেটাকে জমা রাখতে হয় বা ডিপোজিট রাখতে হয়। ওই কোটার পরিমাণটা আবার নির্ভর করে দেশটির যে ন্যাশনাল ইনকাম অর্থাৎ জাতীয় আয় এবং তার যতটা মুদ্রা, বিদেশি মুদ্রা বা ফরেন কারেন্সি রিজার্ভ আছে তার উপর নির্ভর করে হয়ে থাকে। তবে কোটার 1/4 অংশ সেটা কিন্তু তাকে গোল্ড ট্রেজ অর্থাৎ সোনা দিয়ে জমা রাখতে হয়, বাকিটা দিতে হয় কিন্তু দেশীয় টাকায়। তাই প্রয়োজনে সহজেই এই টাকা তুলে নেওয়া যেটা দেওয়ার ক্ষমতা মেম্বার স্টেট বা সদস্য রাষ্ট্রগুলির রয়েছে এবং একে একটা বিশেষ নামে অভিহিত করা হয়। একে বলা হয় এসডিআর বা স্পেশাল ড্রয়িং রাইট বলে বিবেচনা করা হয়ে থাকে। একটি সদস্য দেশ তার স্বর্ণ জমা সীমার মধ্যে সাধারণত সহজেই ধার পেতে পারে, অর্থাৎ এর পরেও পেতে পারে, সে হচ্ছে তারও বেশি অ্যাবাভটা বলতে পারো গোল্ড ট্রেন্ডসের অ্যাবাভে গিয়েও সে ধার পেতে পারে, পারা যেতে পারে, কিন্তু তারপরে ধার চাইতে গেলে মানে পেতে পারে কিন্তু সেটা হচ্ছে 1/4 অর্থাৎ তার 1/4 অর্থাৎ স্বর্ণ জমার এগেইনস্টে সে লোন পেলো, তারপর স্বর্ণ জমার 1/4 এগেইনস্টেও সে লোন পেলো, তারপরেও যদি তাকে ধার চাইতে হয় তখন কিন্তু আইএমএফ এর কঠোর শর্ত মানতে হয়। যেমন শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে, কারণ শ্রীলঙ্কা কিছুদিন আগে একটা ডেট কান্ট্রি বা ঋণে জর্জরিত দেশ হিসেবে বিবেচিত হয়েছিল এবং তাকে এই কঠোর শর্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই অনেকে বলেন যে টাকা ধার দেওয়াই কিন্তু আইএমএফ এর উদ্দেশ্য নয়, অর্থাৎ সত্যিকারের কাজ হচ্ছে কিন্তু কি যেটা কাজ হওয়া প্রয়োজন যে ডেভেলপিং কান্ট্রিগুলো যে রয়েছে, উন্নয়নমুখী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপরে কি করতে হবে, তার ইন্টারেস্টটা খাটাতে হবে, খবরদারি করতে হবে, অর্থাৎ তার অডাসিটি তাকে প্রয়োগ করতে হবে। যে দায়িত্ব সে পেয়েছে সাধারণত ধনী দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই জন্য এছাড়াও কার কাছ থেকে আইএমএফ এগুলো পেয়েছে, প্রাইভেট ব্যাংক এবং বলা যায় যে বিভিন্ন ধরনের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা প্রাইভেট, নন গভর্নমেন্টাল না, প্রাইভেট প্রতিষ্ঠান অর্গানাইজেশন তাদের কাছ থেকে। এরপর যেটা বলা যায় যেটা সেটা হচ্ছে যে যে দেশ ধার চায় তাকে কি করতে হবে, সেখানে একটা কিছুটা প্রসিডিওর মেনটেন করতে হয় বা কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে যেতে হয়। যে দেশ ধার চায় সেই দেশে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রথমে একটা টেকনিক্যাল মিশন পাঠায়, অর্থাৎ টেকনিক্যাল মানে বলা যেতে পারে টেকনিক্যাল মানে খুব প্রযুক্তির দিক দিয়ে এরকম বলা যায় টেকনিক্যাল মিশন পাঠিয়ে থাকে। তারা সেই দেশের সঙ্গে এই টেকনিক্যাল মিশন সেই দেশটাকে ভিজিট করে, সেই দেশটা দেখে, সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতিটাকে বিচার করার চেষ্টা করে এবং সেই দেশের সঙ্গে একটা কন্ট্রাক্ট স্থির করে।
বা একটা চুক্তির খসড়া বানায়, একে বলে স্ট্যান্ড বাই, কথাটাকে বলা হয়ে থাকে। এরপর যে দেশটাকে তারা ঘাতক, মানে যে দেশটিকে ঘাতক দেশটিকে শর্ত মেনে ইচ্ছাপত্র তাদের কি করতে হয়, সই করতে হয়। এবং এতে সাধারণত দেখা যায় যে একটা স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের নামে যে সমস্ত ব্যাপার এই খাতে, মানে যে দেশটা আজকে পুরোপুরি কি হয়ে গেছে, ঋণগ্রস্ত বা ঋণভারে জর্জরিত, সেই দেশকে কতগুলো বিষয় মুখ বুঝে সহ্য করে নিতে হয়। যেমন কি হচ্ছে ইনপুট কন্ট্রোল, অর্থাৎ আমদানি নিয়ন্ত্রণ, সেই ব্যাপারটার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি, বিদেশি মুদ্রা যে তত্ত্বাবধান সেই ব্যাপারটা, ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ সেটি, এবং বিনিয়োগ নীতি অর্থাৎ এক্সপোর্টের ইনভেস্টমেন্ট পলিসি বা উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয়, তাদের কিন্তু আইএমএফ তাকে যেটা বলবে সেই অনুযায়ী তাকে চলতে হবে। সুতরাং এইগুলোকে মেনে নিতে হয়, বা মানে দেশ ঘাতক দেশটিকে have to obey all these principles, অর্থাৎ সেইগুলোকে মেনে চলতেই হয়, ইচ্ছে না থাকলেও তাকে চলতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে মেনে নেওয়া, সবকিছু ফার্স্ট টু লাস্ট মেনে নিতে হচ্ছে, এই প্রক্রিয়াটারই নাম দেওয়া হয়ে থাকে স্থায়ীকরণ কর্মসূচি, বা ইংলিশে যেটাকে বলা হয়ে থাকে স্টেবিলাইজেশন প্রোগ্রাম হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এরপরে আমরা একটু ছোট করে যেটা বলে দিতে পারি সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং অর্থ সংস্থার কার্যকারিতা। বৈষয়িক অর্থনীতির এই প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর নিজ স্বার্থ সিদ্ধ হচ্ছে কিনা সেখানে নিয়ে এখন কোশ্চেন দেখা যাচ্ছে বা প্রশ্ন উঠছে। সেখানে বলা হয়েছে, একটু যদি পরিসংখ্যানগত দিক দিয়ে বিচার করা যায়, 2003 সালের জানুয়ারি মাসে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন। সেই বইতে তিনি দেখিয়েছিলেন যে গুড গভর্নেন্স বা সুশাসন সম্পর্কে বিশ্ব ব্যাংকের যে ধারণা রয়েছে তাতেও অনেক লুপহোলস রয়েছে বা গলদ রয়েছে। এটি তাদের প্রজেক্ট পারফরমেন্স যেটা তারা দিয়েছিল সেটা কিন্তু মোটেই সন্তোষজনক নয়, স্যাটিসফ্যাক্টরি নয়। এবং সেই কারণে তৃতীয় বিশ্বের যে পুঁজির অনুপ্রবেশের যে ফল যারা আশা করেছিল, অর্থাৎ পুঁজি যে তারা আরো ঋণ দিয়ে তাদের জড়িয়ে ফেলবে, সেই ফলও কিন্তু সেভাবে তারা কি করতে পারেনি, তারা সেই রেজাল্টটা পায়নি। আর্থিক উদারীকরণ বা ইকোনমিক বলা যেতে পারে লিবারালাইজেশন এবং বিশ্বায়নের অন্যতম গার্জেন বা অভিভাবক হিসেবে প্রথম থেকে কিন্তু দেখা যায় যে অর্থাৎ লিবারালিজম যে আজকে ইকোনমিক লিবারালাইজেশনের যে কথা বলা হয় সেখানে কিন্তু আইএমএফ এর একটা বিশাল রোল রয়েছে বা বিশাল ভূমিকা রয়েছে। 1990 দশকের মাঝামাঝি সময়ে কারেন্সি বলা যায় যে মুদ্রার পুঁজিখাতে সম্পূর্ণ রূপান্তর যোগ্যতা, অর্থাৎ সেটাকে তারা বিশ্বায়নকে রূপান্তর যোগ্যতাকে তারা বিশ্বায়নে প্রাইমারি বা প্রাথমিক এবং আবশ্যিক নেসেসারি শর্ত হিসেবে বিভিন্ন দেশের উপরে ইম্পোজ করে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ বলা যেতে পারে রূপান্তর যোগ্যতা, অর্থাৎ এক্সচেঞ্জ পলিসির যে মডিফিকেশনের কথা আইএমএফ বলছে সেটার উপর ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদ যারা ইকোনমিস্ট রয়েছেন তারা বলে থাকেন যে সকল পুঁজি যদি উন্নয়নমুখী খাতে বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে যাতায়াত বা প্রবণতায় আইএমএফ এর কোনো কার্যকর কিন্তু ইতিবাচক ভূমিকা থাকে না। অর্থাৎ সকল পুঁজির উন্নয়নমুখী যে যাতায়াত সেক্ষেত্রে কিন্তু আইএমএফ যে সবসময় মেজর রোল প্লে করে এমন কথাটা বলা যায় না। এবং যদি পরিসংখ্যানগত দিক দিয়ে বা যদি আমরা তাদের বিশ্লেষণ করি আইএমএফ এর কাজকে, তাহলে দেখা যায় যে এই সমস্ত দেশগুলোতে দেখা যায় যে বিনিয়োগ তো বাড়ে না, উল্টে দেখা যায় যে একটা অস্থিরতা বা আনস্টেবল বিষয় বা কন্ডিশনের সৃষ্টি হয়। বেশ কিছুদিন ধরে প্রথম দিকে আইএমএফ এর বিরুদ্ধে যখন এই কথাগুলো আনা হচ্ছে যে এই আইএমএফ স্টেবল কোনো কিছু স্টেবিলিটি আনছে না, অন্যান্য দেশের আর্থিক স্টেবিলিটিতে যে আনা প্রয়োজন, দেশগুলোর মধ্যে যদি আর্থিক স্টেবিলিটি থাকে তবে আন্তর্জাতিক পরিসরেও স্টেবিলিটিটা বজায় রাখা যে সম্ভব, এই সমস্ত যে সমালোচনা আইএমএফ এর বিরুদ্ধে করা হয়েছিল সেগুলো কিন্তু আইএমএফ কোথায় গায়ে মাখেনি, কোনো পাত্তাই দেয়নি। কিন্তু 2003 সালের রিপোর্টে আইএমএফ কিন্তু পরবর্তীকালে নিজের লিমিটেশন বা কি বলা যায় সীমাবদ্ধতাকে মেনে নিয়েছে এবং এখন তারা চেষ্টা করছে ট্রাই টু মডিফাই ইট, অর্থাৎ সেগুলোকে তারা মডিফাই, অর্থাৎ সেক্ষেত্রে তাকে পরিবর্তন, নিজেদের মানসিকতা বা মেন্টালিটি পরিবর্তন করার চেষ্টা করছে।
আর লাস্ট যে অর্গানাইজেশনটা নিয়ে আমরা আজকে বলবো সেটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা সংস্থার মাধ্যমে সম্পাদন করতে হবে। অর্থাৎ এই যে বাণিজ্য চুক্তিগুলো হয় বিভিন্ন ধরনের বহুপাক্ষিক, সেইগুলোকে বাণিজ্য সংস্থা বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে মেটেরিয়ালাইজ করার কথা বিশ্ব বাণিজ্য সংস্থা বলে। দ্বিতীয়ত, বিশ্ব বাণিজ্য সংস্থার গঠন কাঠামোর মন্ত্রী পরিষদের অধিবেশনে, অর্থাৎ যেটা মিনিস্ট্রিয়াল কনফারেন্স অফ ডব্লিউটিও রয়েছে, সেই গৃহীত সিদ্ধান্তগুলোকে মেটেরিয়ালাইজ করার জন্য বা রূপায়ণের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা বলা হচ্ছে সাহায্য করবে। চতুর্থত বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা বিবাদ বিসম্বাদ নিষ্পত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রিন্সিপালস যেমন তৈরি করবে, বিধি তৈরি করবে, তার মেথড গুলোকেও ঠিকমতো যাতে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, বলবৎ করা যায়, সেই ব্যাপারে ঠিকমতো নেসেসারি স্টেপস নেবে বা ব্যবস্থা গ্রহণ করে থাকে। পঞ্চমত বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা বাণিজ্য নীতি কি হচ্ছে, যে সমস্ত রয়েছে বিজনেস পলিসি রয়েছে, সেগুলোকে পর্যালোচনা করবে বা সবসময় অ্যানালাইজ করার চেষ্টা করবে। ষষ্ঠত বলা যায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা রাষ্ট্রসংঘের অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ রক্ষা করে চলবে। অর্থাৎ রাষ্ট্রসংঘের মানে ইউনাইটেড নেশনের অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, জেনারেল অ্যাসেম্বলি, তারপরে সমস্ত যে সংস্থাগুলো রয়েছে, সিকিউরিটি কাউন্সিল, তাদের সঙ্গেও কিন্তু তারা নিজেদের কানেকশনটা বজায় রেখে চলবে। এরপরে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার সাংগঠনিক কাঠামো নিয়েও আলোচনা করতে পারি। প্রথমে একটা কথা বলেছিলাম, মিনিস্ট্রিয়াল কনফারেন্স অর্থাৎ মন্ত্রী পরিষদের অধিবেশন সকল সদস্য নিয়ে গঠিত, এই সেটি বিশ্ব বাণিজ্য সংস্থার সব থেকে অ্যাক্টিভ একটা বডি বা ডিপার্টমেন্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। এছাড়াও রয়েছে সাধারণ পরিষদ বা যাকে বলা হয়ে থাকে জেনারেল কাউন্সিল, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে মন্ত্রী পরিষদের অধিবেশনের অন্তর্বর্তী সময় এটি সাধারণত তার কার্যটা কনভার্ট করে থাকে বা পরিচালনা করে থাকে। এর অধীনে তিনটে অ্যাক্টিভ চেম্বার রয়েছে বা কার্যকর পরিষদ রয়েছে, অর্থাৎ দ্রব্য বা কমোডিটি বিষয় রয়েছে বাণিজ্য পরিষদ বা বিজনেস একটা অর্গানাইজেশন বা চেম্বার রয়েছে, একটা রয়েছে টার্সিয়ারি রিলেটেড চেম্বার বা সেবা বিষয় বাণিজ্য পরিষদ রয়েছে, আর একটা হচ্ছে বৌদ্ধিক সম্পদের অধিকার বিষয় বাণিজ্য সম্পর্কিত, অর্থাৎ সেখানে পরিষদ রয়েছে। মন্ত্রী পরিষদের যে সম্মেলন রয়েছে সেখানে তিনটে কমিটি স্থাপন করা হয়েছে। তিনটে কি কি কমিটি করা হয়েছে? একটা হচ্ছে বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক কমিটি, অর্থাৎ বিজনেস এবং ডেভেলপমেন্ট রিলেটেড কমিটি। দ্বিতীয়ত বলা হচ্ছে বাণিজ্যগত ভারসাম্য নিয়ন্ত্রক কমিটি, অর্থাৎ বলা যায় যে বিজনেস রিলেটেড একটা ইকুইলিব্রিয়াম যাতে মেনটেন হয় সেইটাকে কন্ট্রোল করার জন্য সেই রিলেটেড একটা কমিটি। এবং তৃতীয়ত বলা হচ্ছে বাজেট অর্থ এবং সেটা ডেসপ্যাচ এবং প্রকাশন পাবলিকেশন এই সমস্ত বিষয়ে ডেসপ্যাচে যেমন বা সেটা বিষয়েও নানা সেই রিলেটেড কমিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে একটি সাধারণত সেক্রেটারিয়েট থাকে, একটা সচিবালয় থাকে এবং সেখানে একজন অধিকর্তা থাকে। এই অধিকর্তাই সাধারণত বিশ্ব বাণিজ্য তৈরিতে সব থেকে মুখ্য ভূমিকা বা মেন রোল প্লে করে থাকেন। বিশ্ব বাণিজ্য সংস্থা সাধারণত দুটি নীতির উপর গুরুত্ব আরোপ করে বা ইম্পর্টেন্স আরোপ করে, সেক্ষেত্রে দুটো বিষয়ের উপর ভীষণভাবে গুরুত্বটা আরোপ করে এবং সেই দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা, আর একটা হচ্ছে যে সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না বা বৈষম্যহীনতা। এই ব্যাপারটি দুটোর উপর ভীষণ গুরুত্ব দিয়ে থাকে। এই সংস্থা সাধারণত তিনটে ডিপার্টমেন্ট বা বিভাগের মধ্যে দিয়ে এই কাজগুলো মেটেরিয়ালাইজ করে বা পরিচালনা করে থাকে। একটা হচ্ছে বিবাদ মীমাংসাকারী বিভাগ, অর্থাৎ সেখানে কোনো বিবাদ রইলে সেই বিবাদগুলোকে মীমাংসা করার জন্য যে রিলেটেড চেম্বার রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে তারা কাজ করবে। দ্বিতীয়ত, শুধু বিবাদটা করলেই তো হয় না, বিবাদটা সেখানে হচ্ছে কোনো কিছু হয়তো কিছু সলভ করার জন্য দরকার আছে, সুতরাং সেখানে অ্যাপিলেট বিভাগ, তার পরিপ্রেক্ষিতে সেখানে কিছু অ্যাপিল করার যদি প্রয়োজন হয় সুতরাং অ্যাপিলেট বিভাগ,
আর তৃতীয়ত যেটা রয়েছে বাণিজ্য নীতি বা বিজনেস যে পলিসি রয়েছে তাকে ঠিকমতো অ্যানালাইজ করার যে ডিপার্টমেন্ট, সেই নিয়ে সাধারণত বিশ্ব বাণিজ্য সংস্থা তৈরি হয়। সুতরাং আজকে আমি দুটো ইউনিটের উপর বললাম। একটা হচ্ছে ইউনিট 11 যেটা বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন নিয়ে বলেছি, আর একটা হচ্ছে ইউনিট 13 বা যেটাকে আমরা বলে থাকি, যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তার মধ্যে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আন্তর্জাতিক অর্থ ভান্ডার, এবং আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। আজকে বিপিএসসি 134 এর ইউনিট 11 আর 13 এর আলোচনা এখানেই সমাপ্তি। নমস্কার।